টেকে আমার কপালে 2 মাস যেতে না যেতেই ঝলক আবার পোস্টিং হয়ে এসে পড়ে আমার হাড় জ্বালাতে। আমার কাছে ঝলক কখনো স্বীকার করেনি একটা ব্যাপার, সেটা হলো ওর এই ট্রান্সফার হয়ে আসার পেছনের কারণটা আমিই ছিলাম। ও ইচ্ছে করে ট্রান্সফার নেয়, এটা ঝলক কখনো আমার কাছে স্বীকার করেনি, হয়তো লজ্জা পাবে বলে। সে সময় আমি ধরে নিয়েছিলাম ঝলক আমাকে জ্বালানোর জন্যই ফিরে আসে, আর ফেরার পর ঠিক তেমনটাই হয়। আমার নাইট টাইমের প্রবলেমটা ছোটবেলা থেকে হলেও ওটা প্রখর ছিল না। নিশানের অসুস্থতার কথা জানার পর থেকে সব সময় চিন্তিত থাকতাম ওকে নিয়ে। ভেতরে একটু একটু করে ভয় জায়গা করে নিতে থাকে। আর ঝলক মারা যাওয়ার পর থেকে ওটা প্রখর হয়। নিশান মারা যাওয়ার পর প্রখরতার হার আরো 1000 গুণ বেড়ে যায়। সে যাই হোক, সে সময় আমার ঘুম খারাপ হতো না, যেহেতু আমার চোখে ঘুম অনেক বেশি। তাই ট্রেনিং এর সময় আর কোনো সমস্যার সম্মুখীন না হলেও ঘুমের সম্মুখীন হতে হতো আমার। ক্লাসে ঘুমিয়ে যেতাম, মাঠে ঘুমিয়ে যেতাম, যেখানে সেখানে কাজের ফাঁকে একটু স্পেস পেলেই ঘুমিয়ে যেতাম। এমনও হয়েছে অনেক দূরের পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেই ঘুমিয়ে যেতাম। এগুলো ঝলক খুব খেয়াল করতো, যার ফলে পানিশমেন্টও পেতাম। এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলে ইয়াবা খেলে নাকি ঘুম চলে যায় আর গায়ে অনেক শক্তি আসে। সরল মনে আমি তার সাহায্যে ইয়াবার আশ্রয় নেই। জিনিসটা খাওয়ার পর কারেন্টের বেগে ফল পেলাম। ঘুম আসতো না আমি চাইলেও, আবার শরীর ক্লান্তও লাগতো না। আমি তো ওটা পেয়ে সেই খুশি। রেগুলার আমি ইয়াবার উপর ডিপেন্ড করতে শুরু করলাম। আর আমার এমন ফুরফুরা পরিণতি ঝলকের ওই বাজ পাখির মতো চোখে আটকায়। ও আমার অ্যাক্টিভিটিস ফলো করতে করতে কিভাবে কিভাবে যেন আমাকে হাতে নাতে ধরে ফেলে। এই পরিস্থিতি তো এই পরিস্থিতিতে তো আমি আমার মাঝে নেই। ঝলক আমাকে মারবে না কাটবে দিশে পাচ্ছিল না। আমাকে তো ডিসকোয়ালিফাই করে দেবে বলে হুমকি দেয়। আমি ক্ষমা চাইতে চাইতে বেহুশ। হাতে ধরবো নাকি পায়ে ধরবো দিশে পাচ্ছিলাম না। শেষমেশ ও রেগে গিয়ে ডিসিশন নেয় এই ব্যাপারটা আমার মামাকে বলে দেবে। আমি তো ভয়ে আরো শেষ। ঝলকের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলি, প্লিজ স্যার, মামাকে বলবেন না, মামা অনেক কষ্ট পাবে। আমি আমার কাজের জন্য ক্ষমা চাইছি, মামাকে বলবেন না কিছু প্লিজ। এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। আমাকে যদি রাতভর ঠান্ডা পানিতে হাত পা বেঁধেও রেখে দেন আমি সহ্য করে নিব স্যার, প্লিজ। আপনি যা বলবেন আমাকে, আমি তাই করব। যা বলবো তাই করবেন? ঠিক আছে, আমার সাথে একটা রাত কাটাবেন, পারবেন? ঝলকের মুখের কথা শুনে আমি একদম শূন্যে ডুবে গেলাম। এরকম কথা শোনার পর আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঝলক আমার চোখের দিকে তাকিয়ে আমার রিয়াকশন দেখে যাচ্ছিল শুধু। আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি আর মাথার উপর আকাশ কোনোটাই নেই। ভয়ার্ত দৃষ্টিতে হ্যাং হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। এরপর ও দাঁড়িয়ে থাকা থেকে আমার সামনে বসে নরম স্বরে বলল, দেখুন মিশান খান, মাইন্ড করবেন না। আমি আপনাকে সহজ ভাষায় কিছু ইনফরমাল কথা বলছি। যেহেতু আমার জুনিয়র, তাই তুমি সম্বোধন করায় মাইন্ড না করার অনুরোধ রইল। ঝলক একটি লম্বা নিঃশ্বাস ছেড়ে আরও নরম স্বরে বলা শুরু করলো। ফার্স্ট অফ অল, তোমার মামার থেকে বাঁচার জন্য আমার সাথে রাত কাটানোটা অযৌক্তিক আর বাজে দেখায়। তোমার জীবন নষ্ট করার জন্য এটাই যথেষ্ট। হয়তো আত্মহত্যার দিকে ঢেলে দেবে তোমাকে, তেমনটা ঘুম তাড়ানোর জন্য ইয়াবার আশ্রয় নেওয়াটাও অযৌক্তিক। জিনিসটা শুধু বাজে দেখায় না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। একদিন দুদিন এটা ট্রাই করতে করতে তুমি এটার উপর অ্যাডিক্টেড হয়ে যাবে। তোমার রক্তের কণিকাগুলোকে অসুস্থ করে দেবে। যে নিশানকে বাঁচানোর জন্য তুমি রক্ত দাও, সে নিশান সময়ের আগেই মারা যাবে। তোমার খারাপ রক্ত ওর ভিতরে প্রবেশ করে। ইয়াবা তোমার মস্তিষ্ককে বিকিয়ে দিতে সময় নেবে না। তোমার ঘুম তাড়ানোর জন্য অনেক ভালো ভালো টিপস আছে, সেগুলোকে ফলো করো। ওয়ার্কআউট করো, মাঠে 2 চক্কর দৌড় লাগাও, সুইমিং পুলে সাঁতার কাটো, প্রয়োজনে চা বেশি খাও। 80% মানুষের চা খেয়ে চোখের ঘুম তাড়াতে সক্ষম হয়। কয়েকটা মাস সহ্য করো। একবার অফিসারে বের হলে তোমার এইসব পরিশ্রম, ত্যাগ, বিজয়ের হাসি আসবে। আর যদি নিজের নিয়মে এভাবে চলতে থাকো, তাহলে সফল তো হবেই না, উল্টে হেরে গিয়ে ভয়াবহ পরিণাম ডেকে আনবে। সবসময় টেনশন থেকে ভুল কোনো স্টেপ নিও না। তোমার প্রতিটা কদমে আমার শুধু একটা জিনিসই চোখে বেশি লাগে, নিজের জীবনের প্রতি মায়া বড্ড বেশি কম। নিজেকে ভালোবাসতে শেখো,
তবে অন্য কাউকে ভালোবেসে তার জন্য কিছু করতে পারবে। আজ অব্দি যারা ছোট বড় কাজে অবদান রেখেছে তারা প্রত্যেকেই সবার আগে নিজেকে ভালোবেসেছে। নিজেকে ভালো রেখেই অন্যের ভালো করা যায়। তোমার সামনে অনেকটা পথ বাকি আছে। হে জীবনে অনেক কিছু আছে। তুমি চাইলে তোমার জন্য সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমার কাছে যথেষ্ট মেধা আছে, প্রতিভা আছে, চেষ্টা করার মনোবল আছে, জেদ আছে, শক্তি আছে। আর কি চাই? তোমার মাঝে প্রয়োজনীয় সবকটা উপকরণই আছে। তাহলে কেন কেন তুমি নিজেকে গড়ে নেবে না? সুন্দর ভবিষ্যৎ তোমার হবে না তো কার হবে বলো? মানুষ জীবনে আসবে যাবে, তাই বলে অতীত নিয়ে পড়ে থেকে হতাশ হয়ে নিজের ক্ষতি কখনো করো না। কথাগুলো মাথায় রেখো, ফল পাবে। আই উইশ তুমি ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখো। স্টেডিয়ামের এক প্রান্তে বসে থেকে দাঁড়িয়ে তোমার ফ্যামিলি আর তোমার বোন ঠোঁটের সার্থক হাসি নিয়ে বিজয়ের করতালি দেবে। তোমায় নিয়ে গর্ব করবে। এরকম একটা উজ্জ্বল দিনকে নিজের আয়ত্তে আনো। এভাবে ভুল পথে এগুলো কিচ্ছু হতে পারবে না, অভিশাপ ছাড়া। টেক কেয়ার অফ ইয়োর সেলফ মিশন। কথাগুলো বলা শেষ করে ঝলক আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমি নির্বাক হয়ে ওর কথাগুলো শুনছিলাম। ঝলকের মুখে এত নর্মাল ভাবে কথা বলাটা খুবই আনএক্সপেক্টেড ছিল, অনেকটা ভূতের মুখে রাম নাম। তবে ঝলকের সেই কথাগুলো একটাও ফেলে দেওয়ার মতো ছিল না, সব সঠিক ও যুক্তিবল সম্পন্ন ছিল। আমি শুধু নীরব হয়ে ওর কথাগুলো মাথার ভেতর রিপিট করছিলাম। সেদিন প্রথম ঝলক আমাকে তেতো কথা না শুনিয়ে মোটিভেট করে, অথচ সেদিনেই আমি পানিশমেন্ট পাওয়ার কাজই করেছিলাম। বিশ্বাস করুন, সেদিনের পর থেকে আমি মিশন কোনো স্টেপে ভুল করেও ভুল করিনি। সেদিনের পর থেকে ঝলকের প্রতি আমার অনুভূতি বদলে যেতে থাকে। একটা সম্মানীয় জায়গায় ওর স্থান হয়। ঝলকও কেন ঝলকও কেন জানি আমার সাথে আর খারাপ ব্যবহার করতো না। প্রতিটা কাজে সাহায্য করত, ভালো মতো বোঝাতো, সুন্দর করে সতর্ক করত। আমার সাথে চোখে চোখ পড়লেই ও একটা ফর্মাল হাসি দিত, যেটা আমার বুকে তীরের মতো লাগে। ধারণার বাইরে ছিল লোকটা আমার ভেতরে এত সুন্দর করে জায়গা করে নেবে। একটা সময় যেখানে ঝলক সামনে দাঁড়িয়ে থাকলে প্রতিটা মিনিটকে কয়েকদিন মনে হতো, সেখানে দিনের পর দিন ঝলককে দেখে সময় সেকেন্ডের গতিতে কেটে যেত। আমার মনে হতো সময় থেমে থাকুক, আমি এভাবেই থাকি, ভুল করি আর ঝলক আমায় শাসন করুক, পানিশমেন্ট দিক, আমি সেসব বরণ করে নিব। আস্তে আস্তে মাসের পর মাস কেটে যেন সেকেন্ডের গতিতেই কেটে গিয়ে আমার ট্রেনিং শেষ হলো। রেজাল্ট দেবে, আমি নার্ভাস। আর সেই সময় ঝলকের আবার ট্রান্সফার হয়। ও দেখে যেতে পারলো না আমি সফল হলাম নাকি ব্যর্থ। স্টেডিয়ামের চারপাশে আমাদের প্রত্যেকের আপনজনেরা মনে আশা নিয়ে, চোখ ভরা স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে আমাদের উপর। আমি যতটা উত্তেজিত আর ভয়ার্থ ছিলাম আমার ফলাফল নিয়ে, আমার চোখ ততটাই ব্যাকুল ছিল স্টেডিয়ামের চারদিকে ঝলককে খোঁজায়। মনে হচ্ছিল যদি আজকের দিনে ঝলককে একটা বার দেখতে পেতাম। আনমনে হয়ে চোখ আমার ঝলকের দিশারি। সে সময় ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। তৃতীয়তে আমি নেই, দ্বিতীয়তে আমি নেই, প্রথমে এসে গেলাম। নামের পাশে ক্যাপ্টেন মিশান খান বসে গেল। সেদিন থেকে স্বর্ণপদক নিয়েও আমার মুখ শুকনো ছিল, কারণ একটাই, আজকের সাফল্যের দিনে ঝলক নেই। যে ঝলক আমাকে এত দূর এগিয়ে দিল, সাফল্যের পথ আঙুল দিয়ে দেখিয়ে দিল, সেই ঝলক আমার আশেপাশেও নেই। ট্রান্সফার হওয়ার সময় আর পেল না। ধুর, আমি কনফিউজ ছিলাম। আমি কি এই দিনটার অপেক্ষায় ছিলাম, নাকি এই দিনে ঝলককে সামনে থেকে দেখতে চেয়েছিলাম, ওর দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে বিজয়ের হাসি দিয়ে বলতে চেয়েছিলাম, স্যার, স্যার আমি পেরেছি বিজয়ের দিনটাকে আয়ত্ত করতে। সেদিন ছিল না ঝলক। কেন জানি সেদিনের পর থেকে আবার প্রতিটা সেকেন্ড ঝলকের কথা মনে পড়তো। ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যখন হাঁটতাম, মনে হতো এই বুঝি ঝলক পেছন থেকে ডেকে উঠল, কিংবা সামনে এসে দাঁড়ালো। ট্রেনিং সেন্টারের প্রতিটা স্থান দিয়ে দিনে একবার হলেও যেতাম, যদি ঝলকের সাথে দেখা হয়ে যায়, সেই আশায়। যে ট্রেনিং সেন্টার একটা সময় প্রচণ্ড বিরক্তির নাম ছিল, সেটাই সব থেকে বেশি আপন মনে হতে লাগলো। মনে হতো এইখানেই পড়ে থাকি, এই জায়গাগুলোতে থেকে আমার সাফল্য যাত্রা শুরু। এইখানটাতে আমার ঝলকের সাথে দেখা। ভেতরটা এত অশান্ত ছিল যে মনটা ঝলকের জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। যেখানে একটা মানুষ প্রেমে পড়লে তার প্রেমিকের সাথে
তার প্রেমিকের কথা মনে পড়লে লজ্জা পায়, সেখানে আমার দশা ছিল চিন্তিত। শুধু মনে হতো কবে দেখা হবে। রাস্তাঘাটে গাড়ি ছেড়ে হাঁটাহাঁটি করতাম। যদি একটা বার দেখা হয়ে যায় ওর সাথে, গাড়িতে থাকলে তো আর দেখা হবে না। এভাবেই চলে যাচ্ছিল আমার দিনকাল। প্রথম বছর আমি ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম। এই একটা বছর ঝলকের জন্য অনেক অপেক্ষা করেছি। কখনো ওর দেখা মেলেনি। 1 বছর পর আমার ট্রান্সফার হয় রাঙামাটির কাপ্তাই ক্যান্টনমেন্টে। আমার সেখানে যাওয়া বাধ্যতামূলক ছিল। এদিকে নিশান আমার পিছু ছাড়ছিল না। ও আমাকে ছাড়া থাকতে নারাজ হয়। আমি ওকে সান্ত্বনা দিই, প্রতি বৃহস্পতিবার নাইট পাশে বাড়ি আসবো। কিন্তু ও সোনার বাঁধা না। এরপর মামা মামিও বলল নিশানকে তাহলে সাথে নিয়ে যেতে। আমি সেখানে এক রুমের বাসা ভাড়া নিই। আমি তো আনম্যারিড ছিলাম, তাই কোয়ার্টারে বাসা পাইনি। আর লেডিস মেসে চাইলে নিশানকে নিয়ে থাকতে পারতাম, কিন্তু ওটা আমার পছন্দ ছিল না। তাই ক্যান্টনমেন্টের নিকটেই একটা বাসা ভাড়া নিই। নিশানকে নিয়ে সেখানেই উঠি। এরপর ক্যান্টনমেন্টে প্রথম দিনই গিয়ে আমি হতভম্ব হয়ে যাই। অফিসে কাগজপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় আমাকে যে ইউনিটে দেয়া হয়, সেখানে গিয়েই দেখি ঝলক। ঝলকের মুখোমুখি দাঁড়িয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল এটা আমার মস্তিষ্কের ভ্রম। সব সময় ঝলকের কথা চিন্তা করতে করতে হয়তো এখন চোখে ভুল দেখাও শুরু করেছি। তখন ঝলক আমার চোখের সামনে আঙুল দিয়ে চুটকি বাজায়। আমি ঘোর থেকে বেরিয়ে দেখি এটা আসলেই ঝলক। সৌভাগ্যবশত আমি ঝলকের ইউনিটের মেম্বার হই সেদিন থেকে। একটা বছর পর আমার জন্য এত ভালো কিছু অপেক্ষা করছিল যা আমি কখনো কল্পনাও করে উঠতে পারিনি। কেন যেন ওনাকে দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়েছিল। এত বেশি আশ্চর্য হয়েছিলাম, আমি কাপা গলায় বলছিলাম, স্যার, আপনি? স্যার, আপনি?" কেন অ্যাকসেপ্ট করনি? আমি কিন্তু জানতাম তুমি
উত্তর দিল। মনে হচ্ছে ভবিষ্যতেও তুমি আমার আন্ডারেই থাকবে, আর এই মেজর ঝলক তোমার হাড় চালানোর জন্য সদা প্রস্তুত। আর ক্যাপ্টেন মিশান খানও সদা প্রস্তুত আপনার টর্চার টলারেট করার জন্য, স্যার। ঝলক রহস্যময় হাসি দিয়ে বলল, নিশান কি বাসায় একা? ওকে সাথে করে আনতে ক্যান্টনমেন্ট। আপনি জানলেন কি করে, স্যার? নিশান আমার সাথে এসছে। নিশান হেসে দিয়ে বলে, খোঁজ খবর রাখতে হয়তো। ব্যাপারটা স্বাভাবিক লাগলো না, স্যার। তুমি কি জানো নিশানের সাথে আমার রেগুলার কথা হয়? কই না তো, নিশান তো আমাকে একটাবারও বলেনি এ কথা। কি জানি, তাহলে আর কি। তোমাদের বোনের ব্যাপার তোমরাই বুঝো। নিশান মেয়েটা সত্যি অনেক ভালো, তোমার মতো বোকা না। হতে পারে, আল্লাহ তো আমার বোনটার হায়াত কম দিয়েছে, তাই হয়তো সর্বগুণ সম্পূর্ণ হয়েছে। মন খারাপ করো না, তোমার মন খারাপ ভালো লাগছে না। এতদিন পর তোমার হাসি দেখছি, হাসতে থাকো। তাহলে আপনি হাসির কথা বলুন। চলো ওদিকটায় যাই, ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। কত হাসবে, চলো। চলুন। আর শোনো, কেউ জিজ্ঞাসা করে বলো না তুমি আমার পূর্ব পরিচিত। ওকে স্যার। আগে ঝলকের সাথে তেমন কোনো ইনফর্মাল কথাবার্তা না হলেও ক্যান্টনমেন্টে সেদিন প্রথম দেখা হওয়ার পর থেকে বেশ ভালোই কথা শুরু হলো। ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পর একমাত্র পরিচিত মুখ ছিল ঝলক, সেজন্যই হয়তো আরেক ধাপ আপন আপন লাগছিল ওকে, মনে হচ্ছিল নিজের কাছের লোক। প্রথম দিন ওর সাথে কথা বলতে বলতে এতটা ফ্রি হয়ে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম ঝলক আমার সিনিয়র। আর ঝলকও বুঝতে দেয়নি ওর কথার মানে, আর ঝলকও বুঝতে দেয়নি ওর কথার মাঝে। অথচ এই লোক একটা সময় আমার দোষ ধরা নিয়ে পিছু লাগতো। মাছ পাখি